আজকে আমরা ধারক ও ধারকত্ব চ্যাপ্টারটি শুরু করব। অনেক সময় দেখা যায় ইলেকট্রিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি ইলেকট্রিক লাইনে লাগানো না থাকলেও বা সুইচ অফ অবস্থাতেও যদি অসাবধানতাবশত হ্যান্ডেল করা হয় তাহলে পরে ইলেকট্রিক শক খেতে হয়। এটার থেকে বোঝা যায় যে আমরা যেহেতু সুইচ অফ অবস্থায় যন্ত্রটি নাড়াচাড়া করছিলাম তাহলে পরে অবশ্যই সেই যন্ত্রের মধ্যে কোথাও না কোথাও চার্জ স্টোর ছিল এবং যখন আমরা সেই যন্ত্রটিকে ধরেছিলাম তখন স্টোরড চার্জটি আমাদের শরীরের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আমাদের শক লাগে। এই যে যন্ত্রের চার্জ ধরে রাখার ক্ষমতা, এইটাকে ধারকত্ব বলা হয়। আর যে যন্ত্র বা যন্ত্রাংশটি চার্জ ধরে রাখে এইভাবে, সেই যন্ত্র বা যন্ত্রাংশটিকে ধারক বলা হয়। এই ব্যাপারটি একটু বিশদে বুঝতে গেলে আমাদেরকে বিভব এবং চার্জের রিলেশন কি হয় সেটা একটু বুঝতে হবে। যেমন কোনো বস্তুকে যদি আমরা তাপ দিই তাহলে তার কি হয়, উষ্ণতা বৃদ্ধি পায়। কোনো বস্তুকে তাপ দিলে উষ্ণতা বৃদ্ধি পায়। একইভাবে কোনো একটি বস্তুকে যদি আমরা চার্জ দিই, ইলেকট্রিক চার্জ বা আধান দিই, এর মধ্যে যদি আধান দিই তাহলে এর কি হবে, বিভব বৃদ্ধি পাবে। কোনো বস্তুকে আধান দিলে অবশ্যই তার বিভব বৃদ্ধি পাবে। এখন এই বস্তুটার বৈশিষ্ট্যগুলো বা ধর্মগুলো, যেগুলো ফিজিক্যাল কন্ডিশন, সেগুলো যদি একই রাখি এবং আধান উত্তর বৃদ্ধি করি তাহলে পরে এর বিভবও ধীরে ধীরে বাড়বে। এই প্রদত্ত আধানের সঙ্গে যে বিভব পার্থক্যের যে সম্পর্কটা হয় সেটা সরল সম্পর্ক হয়, অর্থাৎ যে বিভবটা আমরা পাচ্ছি সেটা আধানের সঙ্গে সমানুপাতিক হয়। সরল সম্পর্ক মানে সমানুপাতিক হয়। তাহলে যদি এর ফিজিক্যাল কন্ডিশনগুলো আনচেঞ্জ থাকে, কোনো একটা বস্তুর যে গঠন, আকার ইত্যাদি যদি একই থাকে তাহলে যত বেশি আধান দেব এর বিভব কিন্তু তত বাড়তে থাকবে। তাহলে বিভবকে যদি আমরা ভি দিয়ে লিখি তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু চার্জ মানে কিউ। আমরা জানি যে প্রপোর্শনাল থেকে যদি ইকুয়াল টু করতে হয় তাহলে একটা কনস্ট্যান্ট আসে। এইখানে এই কনস্ট্যান্টটি হচ্ছে 1/c। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি, 1/c ইন্টু কিউ। এখানে 1/c হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, 1/c হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। সি রাশিটাকেই বলা হয় বস্তুর ধারকত্ব। তাহলে সি ইজ ইকুয়াল টু কী হলো, সি ইজ ইকুয়াল টু হলো Q/V। এখানে আমরা বলছি 1/c একটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে সি একটা ধ্রুবক হবে। এই সি ধ্রুবকটিকেই বলা হয় বস্তুর ধারকত্ব। সি হচ্ছে ধারকত্ব, এটা লিখে দিই এখানে। তাহলে বোঝা গেল কোনো একটি বস্তুর আকার, আকৃতি, গঠন ইত্যাদি যদি অপরিবর্তিত থাকে তাহলে তার ধারকত্ব ধ্রুবক হয়। দেখতে পাচ্ছি যে 1/c ধ্রুবক, তাহলে সি অবশ্যই ধ্রুবক হবে। তাহলে কোনো একটা বস্তুর সব ফিজিক্যাল কন্ডিশনগুলো যদি অপরিবর্তিত থাকে তাহলে পরে তার ধারকত্ব অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ধ্রুবক হবে। সি এর সঙ্গে কিউ এবং ভি এর সম্পর্ক এটা। এখান থেকে আমরা ধারকত্বের সংজ্ঞা দিতে পারি। এখান থেকে ধারকত্বের সংজ্ঞা কি হবে, আমরা যদি এই বস্তুটার বিভব 1 ভোল্ট বৃদ্ধি করি বা একক বৃদ্ধি করি, আমরা এই বস্তুটির বিভব যদি একক বৃদ্ধি করি তাহলে ভি ইজ ইকুয়াল টু 1 হবে, তাই না? তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ। যদি ভি 1 হয়, একক হয়,
অর্থাৎ বিভব যদি আমরা একক বৃদ্ধি করতে চাই তাহলে কত পরিমাণ চার্জ দিতে হবে, কিউ পরিমাণ চার্জ দিতে হবে, সেটাই সি এর সঙ্গে সমান হবে। এখান থেকে সি এর সংজ্ঞা কী হবে, এখান থেকে হবে কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে ওই পরিবাহীকে যে পরিমাণ আধান সরবরাহ করতে হয় তাকেই ওই পরিবাহীর ধারকত্ব বলে। তাহলে দেখতে পাচ্ছি ভি যদি একক হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু 1 বসালে সি ইজ ইকুয়াল টু কিউ হচ্ছে। এখান থেকে আমরা সংজ্ঞাটা পাচ্ছি, কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে ওই পরিবাহীকে যে পরিমাণ চার্জ দিতে হয় সেই পরিমাণ চার্জকেই পরিবাহীটির ধারকত্ব বলা হয়। সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এই যে সম্পর্ক, এখান থেকে আমরা ধারকত্বের একক বের করতে পারি। ধারকত্বের একক তাহলে এখান থেকে কী হবে, চার্জের একক বাই বিভবের একক। সিজিএস একক, সিজিএস একক হচ্ছে, এটাকে স্ট্যাট ফ্যারাড বলে, স্ট্যাট ফ্যারাড, এটা মনে রাখতে হবে। সিজিএস একক হচ্ছে স্ট্যাট ফ্যারাড আর এসআই একক হচ্ছে ফ্যারাড। ফ্যারাডকে বড় হাতের এফ দিয়ে লেখা হয় অথবা গোটা কথাটা লেখা যাবে ফ্যারাড, ফ্যারাডে নয় কিন্তু ফ্যারাড। তাহলে সিজিএস একক হচ্ছে স্ট্যাট ফ্যারাড আর এসআই একক হচ্ছে ফ্যারাড। স্ট্যাট ফ্যারাডের সঙ্গে চার্জ এবং ভোল্টেজের কি সম্পর্ক হয় সেটা আমরা দেখতেই পাচ্ছি। 1 স্ট্যাট ফ্যারাড ইজ ইকুয়াল টু স্ট্যাট কুলম্ব বাই স্ট্যাট ভোল্ট। তাহলে 1 স্ট্যাট ফ্যারাড ইজ ইকুয়াল টু স্ট্যাট কুলম্ব বাই স্ট্যাট ভোল্টেজে সিজিএসএ চার্জের একক হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ, আর ভোল্টেজের একক হচ্ছে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ ভোল্ট, যে কোনো একটা লেখা যাবে। তাহলে 1 স্ট্যাট ফ্যারাড ইজ ইকুয়াল টু স্ট্যাট কুলম্ব বাই স্ট্যাট ভোল্ট। তাহলে 1 স্ট্যাট ফ্যারাডের সংজ্ঞা কী হবে, এখান থেকে আমরা বলতে পারবো কোনো পরিবাহীর বিভব 1 স্ট্যাট ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে, এই যে 1 স্ট্যাট ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে ওই পরিবাহীকে যদি 1 স্ট্যাট কুলম্ব পরিমাণ আধান দিতে হয় তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে কী বলা হবে, 1 স্ট্যাট ফ্যারাড বলা হবে। একইভাবে ফ্যারাড ইজ ইকুয়াল টু কী হবে, ফ্যারাড ইজ ইকুয়াল টু হবে কুলম্ব পার ভোল্ট। এসআইতে সি এর একক হচ্ছে ফ্যারাড, কিউ এর একক হচ্ছে কুলম্ব আর ভি এর একক হচ্ছে ভোল্ট আমরা জানি। তাহলে কুলম্ব পার ভোল্ট ইজ ইকুয়াল টু ফ্যারাড। এই সংজ্ঞাটা কী করে দিব, ফ্যারাডের সংজ্ঞা দিব কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে ওই পরিবাহীকে যদি 1 কুলম্ব চার্জ দিতে হয় তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে আমরা 1 ফ্যারাড ধারকত্ব বলবো। ধারকত্বের মাত্রা নির্ণয়, বাড়ির কাজ।
মাত্রা নির্ণয়। ধারকত্বের মাত্রা নির্ণয় বাড়ির কাজ। এখন আমরা স্ট্যাট ফ্যারাড আর ফ্যারাডের মধ্যে সম্পর্কটা একটু দেখব। সম্পর্ক কি হয় সেটা একটু আমরা দেখব। হ্যাঁ, আমরা এখানে পেলাম ফ্যারাড ইজ ইকুয়াল টু কুলম্ব বাই ভোল্ট, 1 কুলম্ব বাই 1 ভোল্ট। 1 কুলম্ব ইজ ইকুয়াল টু কত স্ট্যাট কুলম্ব আমরা জানি? 1 কুলম্ব ইজ ইকুয়াল টু আমরা জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম্ব। আর 1 ভোল্ট ইজ ইকুয়াল টু আমরা জানি 1 বাই 300 স্ট্যাট ভোল্ট। তাহলে এইটাকে যদি আমরা সরল করি তাহলে যে জিনিসটা পাবো এটা ওপর দিকে চলে যাবে। তাহলে 3 3 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11, কারণ ওপর দিকে অলরেডি 9খানা 10 আছে, 10 টু দি পাওয়ার 9 আছে, আর এখান থেকে 10 টু দি পাওয়ার 2 উপর দিকে গুণ হয়ে যাবে তাহলে এটা। আর স্ট্যাট কুলম্ব বাই স্ট্যাট ভোল্ট, এখানে দেখতে পাচ্ছি স্ট্যাট কুলম্ব বাই স্ট্যাট ভোল্ট ইজ ইকুয়াল টু 1 স্ট্যাট ফ্যারাড। তাহলে এটা কী হয়ে যাবে? স্ট্যাট ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু কী হলো? 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 স্ট্যাট ফ্যারাড। এই সম্পর্কটা কি করে আসলো সেটা একটু মনে রেখে দিতে হবে। এই যে ফ্যারাড এককটা আছে না, এই ফ্যারাড এককটা অনেক বড় একক হয়। ফ্যারাড যে ধারকত্ব সেটা অনেক বড় ধারকত্ব হয়, সেই জন্য আমাদেরকে ফ্যারাড অ্যাকচুয়ালি ব্যবহার করার দরকার হয় না। আমরা যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে মিলি ফ্যারাড, মাইক্রো ফ্যারাড, ন্যানো ফ্যারাড, পিকো ফ্যারাড, এইসব আমরা ইউজ করি। কোনটার মানে কি? মিলি ফ্যারাড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 ফ্যারাড, মাইক্রো মানে 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড, ন্যানো মানে 10 টু দি পাওয়ার -9 ফ্যারাড, আর পিকো ফ্যারাড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। এইগুলো আমাদের ব্যবহারিক একক হিসেবে আমরা ইউজ করি। অ্যাকচুয়ালি মিলি ফ্যারাডও আমাদের ইউজ করা দরকার হয় না, মাইক্রো ফ্যারাড এগুলো আমরা ইউজ করি। মাইক্রো ফ্যারাড, ন্যানো ফ্যারাড, পিকো ফ্যারাড এগুলো আমরা ইউজ করি সাধারণত। এতটুকু মনে রাখলেই হবে যে ফ্যারাড এককটা অনেক বড় আর কি। আর এখানে আরেকখানা পয়েন্ট যোগ করে দেওয়া দরকার, সেটা হচ্ছে ধারকত্ব একটা স্কেলার রাশি। ধারকত্ব স্কেলার এবং ধনাত্মক। ধারকত্বের মান নেগেটিভ হয় না, ধারকত্বের মান সবসময় পজিটিভ হয়। কোনো একটা ধারকের ধারকত্ব সবসময় পজিটিভ হয়। এই 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 পয়েন্টটা মনে রাখতে হবে। ধারকত্ব স্কেলার রাশি এবং ধারকত্ব ধনাত্মক হয় সবসময়। আমরা এবারে ধারকত্ব সম্বন্ধে দুখানা প্রবলেম সলভ করে নিই। হ্যাঁ, প্রথম প্রবলেম হচ্ছে একটি পরিবাহী গোলকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড। আমরা একটু বললাম না মাইক্রোফ্যারাড এগুলো আমরা ইউজ করি, এই যে মাইক্রোফ্যারাড, এবং আধান -10 কুলম্ব। এর বিভব কত হবে? সলিউশন, 1 নম্বরের সলিউশন S1। দেখা যাক কি হচ্ছে। আমরা একটু আগে বললাম যে C ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে? C দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড, আর আধান কিউ দেওয়া আছে -10 কুলম্ব। তাহলে ভি কত হবে বের করতে হবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা জানি কিউ বাই সি, দেখতেই পাচ্ছি এটা। ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। কিউ ইজ ইকুয়াল টু -10 কুলম্ব বাই সি ইজ ইকুয়াল টু মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। আর
আমরা গোটাটা এটা এসআইতে করছি, তাহলে ভি এর একক অবশ্যই ভোল্ট হবে, ভোল্ট। তাহলে এটা ওপর দিকে চলে যাবে 10⁻⁻6, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, 10⁻, সামনে একটা মাইনাস থাকবে, এই মাইনাসটা থাকবে 7, ওপর দিকে গেলে 10⁻6 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 10⁻7 ভোল্ট। তাহলে আমরা বের করতে পারলাম যে এর বিভব কত হবে। এই সূত্রটাই এখানে সব থেকে বেশি কাজে লাগে। সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, বা ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, অথবা কিউ ইজ ইকুয়াল টু সিভি। নেক্সট যে কোশ্চেনটা আছে তার সলিউশনটা বের করব। কোশ্চেনটা হচ্ছে 40 ESU ধারকত্বের একটি পরিবাহীর বিভব 10 ESU বৃদ্ধি করা হলো, ওই পরিবাহীর আধান কত। এই যে আবার এখানে ধারকত্ব কত আছে, 40 ESU আছে, এখানে বসাবো। আধান কিউ বের করতে হবে, আর ভি দেওয়া আছে 10 ESU। তাহলে কিউ ইজ ইকুয়াল টু, এখান থেকে কী পাচ্ছি, কিউ ইজ ইকুয়াল টু পাচ্ছি সি ইন্টু ভি। সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 40, আর ভি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10। তাহলে এইখানে ধারকত্ব ইএসইউ অর্থাৎ সিজিএসে আছে, বিভব ইএসইউ অর্থাৎ সিজিএসে আছে। তাহলে কিউ এর সিজিএস একক হবে স্ট্যাট কুলম। কত হলো তাহলে, 400 স্ট্যাট কুলম। ধারকত্বটির মধ্যে তাহলে 400 স্ট্যাট কুলম আধান থাকবে। কোনো একটি পদার্থের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা একটু দেখি। আমরা একটা জিনিস সেখানে দেখলাম যে সি ইজ প্রপোর্শনাল টু 1/v। কোনো একটা বস্তুকে কতখানি চার্জ দেব সেটা তো আমাদের হাতে আছে, সুতরাং তার উপরে কিন্তু বস্তুর ধারকত্ব নির্ভর করবে না। আমরা প্রথমেই বলেছিলাম যে বস্তুর ধারকত্ব বস্তুটির আকার, আকৃতি, বস্তুটির ফিজিক্যাল কন্ডিশন বলেছিলাম। তাহলে বস্তুটির ধারকত্ব বস্তুটার ফিজিক্যাল কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে। এটা কোত্থেকে পেলাম, এই যে এখান থেকে, এই সম্পর্কটার থেকে আমরা পাচ্ছি। কি করে, কিউ যেটা আছে সেটা তো আমাদের হাতের উপরে আছে, সুতরাং সি ইজ প্রপোর্শনাল টু 1/v। কিউটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই, আমরা যেটা দিচ্ছি, আমরা যে সাপ্লাইটা দিচ্ছি সেটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সি ইজ প্রপোর্শনাল টু 1/v, অর্থাৎ ভি বিভব, কোনো একটা বস্তুর বিভব যে বস্তুর উপর ডিপেন্ড করে পরিবর্তিত হয়, সিও সেই কন্ডিশনের উপরে ডিপেন্ড করেই পরিবর্তিত হবে। কিন্তু অপোজিটলি ভি যদি বাড়ে সি কমবে, ভি যদি কমে তাহলে সি বাড়বে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে সেখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি সি ইজ কিউ বাই ভি। তাহলে কিউকে যদি আমরা কনস্ট্যান্ট করে দিই, যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সি ইজ প্রপোর্শনাল টু 1/v হবে। তাহলে ভি যে বিষয়ের উপর ডিপেন্ড করবে, সিও সেই বিষয়ের উপরে নির্ভর করে চেঞ্জ হবে। সেই বিষয়গুলো কি কি হয়, ধারকের আকার, আকৃতি, গোলাকার, চারকোনা, চ্যাপ্টা, এইসব যে আকৃতি, আকার আকৃতি, তার উপর কিন্তু ধারকের ধারকত্ব নির্ভর করে। আরেকটা জিনিস ক্ষেত্রফল, কোনো একটা বস্তুর বা ধারকের ক্ষেত্রফল কতখানি আছে তার উপরে ধারকত্ব নির্ভর করে। এগুলো সবগুলোই ফিজিক্যাল কন্ডিশন, তাই না, আকার, আকৃতি, ক্ষেত্রফল, এগুলো ফিজিক্যাল কন্ডিশন। 2 নম্বর হচ্ছে পারিপার্শ্বিক মাধ্যম। ধারকটি যে মাধ্যমে রাখা আছে সেই মাধ্যমের উপরে ধারকত্ব নির্ভর করে। কারণ আমরা জানি যে কোনো বস্তু কোন মাধ্যমে আছে তার উপরে
বিভব নির্ভর করে, তাই না? বিভবের রাশিমালা কী ছিল? 1/k Q/r। তাহলে ওখানে যে কে যেটা ছিল 1/k এর কে, সেটা কি? সেটা হচ্ছে পারিপার্শ্বিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে পারিপার্শ্বিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি পরিবর্তিত হয় তাহলে ভি পরিবর্তিত হবে, একই সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে সি অর্থাৎ ধারকত্বও কিন্তু পরিবর্তিত হবে। বোঝা গেল? তাহলে পারিপার্শ্বিক মাধ্যম কি আছে তার উপর ডিপেন্ড করে সি পরিবর্তিত হবে। আর 3 নম্বর হচ্ছে ধারকটি যে জায়গায় আছে তার আশেপাশে অন্য কোনো পরিবাহীর উপস্থিতি আছে কিনা সেটা কিন্তু ওই ধারকের ধারকত্বকে প্রভাবিত করে। ধারকের ধারকত্ব কার কার উপর নির্ভর করে? 1 নম্বর হচ্ছে ধারকের আকার, আকৃতি ও ক্ষেত্রফল, 2 নম্বর পারিপার্শ্বিক মাধ্যম, এবং 3 নম্বর অন্য কোনো পরিবাহীর উপস্থিতি। এগুলো আমরা একটা একটা করে ধরে ধরে এখন আলোচনা করব। 1 নম্বর, প্রথমত ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে ধারকত্ব বৃদ্ধি পাবে। কেন হবে? যত ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তত আধান অ্যাকুমুলেট করা অর্থাৎ আধানকে রাখার জন্য যে তলটা ক্ষেত্রফল দরকার। আমরা জানি যে কোনো পরিবাহীর ক্ষেত্রে আধান সবসময় ওপরের তলে থাকে, বাইরের ক্ষেত্রফলে থাকে। তাহলে যত ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তত বেশি পরিমাণ আধান থাকার জন্য জায়গা বেশি পাবে। ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে ওর থাকার জন্য জায়গা তত বেশি পাবে। তাহলে পরে ওর আধান ধরে রাখার ক্ষমতাও বেশি হবে, অর্থাৎ ধারকত্ব বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, বিভিন্ন আকার আকৃতির পরিবাহীর ক্ষেত্রে ধারকত্ব বিভিন্ন হয়। যদি আমরা কিছু পরিবাহী নিয়ে নিই যাদের বাইরের তলের ক্ষেত্রফল একই আছে কিন্তু তাদের আকার আকৃতি বিভিন্ন, একটা ঘনক নিলাম, একটা গোলক নিলাম, একটা সমতল পাত নিলাম, সব ক্ষেত্রেই যদি বাইরের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলেও যেহেতু এদের আকার আকৃতি বিভিন্ন প্রত্যেকটার ক্ষেত্রে, একটা সিলিন্ডার নিলাম, ঠিক আছে, এই প্রত্যেকটার যদি ক্ষেত্রফল সমান হয় তাহলেও এদের আকার আকৃতি বিভিন্ন হওয়ার জন্য প্রত্যেকটার ক্ষেত্রে ধারকত্ব বিভিন্ন হবে। এখন আমরা দ্বিতীয় পয়েন্টের দিকে যাব, পারিপার্শ্বিক মাধ্যম। কোনো একটি বস্তুর ক্ষেত্রে, এই যে এই বস্তুটা আছে, এই বস্তুটা বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে যদি বিভব ভি হয় আর সি ধারকত্ব হয় আর একে চার্জ কিউ পরিমাণ চার্জ দেওয়া আছে, এই বস্তুটাতে কি করা আছে, কিউ পরিমাণ চার্জ দেওয়ার ফলে দেখা গেল ভি পরিমাণ বিভব আছে আর সি পরিমাণ ওর ধারকত্ব পাওয়া যাচ্ছে। কি করে? সি ইজিক্যাল টু কিউ বাই ভি করে, তাই না? সি ইজিক্যাল টু কিউ বাই ভি করে আমাদের সি পরিমাণ ধারকত্ব পাওয়া যাচ্ছে। এই যে বস্তুটা, এই বস্তুটার আশেপাশের মাধ্যমটা এখন বাতাস আছে, কিন্তু বাতাসের পরিবর্তে যদি আমরা অন্য একটা ডাইইলেকট্রিক মিডিয়াম বা পরাবৈদ্যুতিক মাধ্যম নিয়ে নিই যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তাহলে কি হবে? আশেপাশের মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে নিয়ে নিই তাহলে ভিটা তো আর ভি থাকবে না। আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু 1/k Q/r, এটা সাধারণত হয়ে থাকে। কোনো একটা চার্জ থাকলে পরে সেই চার্জের জন্য যে ভি হয় সেটা এরকম হয়। তাহলে কে এর সঙ্গে ব্যস্তানুপাতে ভিটা পরিবর্তিত হয়। প্রথমে যখন বাতাসে ছিল তখন কে তো 1 ছিল, কারণ বাতাসের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা 1 হয়। কিন্তু অন্য কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত পরাবৈদ্যুতিক মাধ্যমে কে এর মান 1-এর থেকে বেশি হয়, এটা আমরা জানি। কে এর মান 1-এর থেকে বেশি হয়। তাহলে ভি এর মান কি হবে? ভি এর মানটা, এখন যে ভি এর মানটা হবে, নতুন যে ভি এর মানটা হবে সেটা বাতাসের ভি এর তুলনায় কমে যাবে, কারণ কে এর মান এখন 1-এর থেকে বেশি আছে।
যখন বাতাসে ছিল তখন কত ছিল ভিটা, সেই ভিটাকে যদি ছোট হাতের ভি দিয়ে লিখি তাহলে পরে তখন ভি ছিল কিউ বাই আর। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয় তাহলে ভিটা চেঞ্জ হয়ে যাবে ছোট হাতের ভি বাই কে। এখন নতুন ক্ষেত্রে যে ধারকত্ব হবে সি প্রাইম, সেটা কি হবে? সেটা হবে কিউ বাই, প্রথমে মনে করছি এটা ভি ছিল, ছোট হাতের ভি, তাই না? এই যে ছোট হাতের ভি। এখন তাহলে কি হবে? এখন হয়ে যাবে কিউ বাই বড় হাতের ভি, কারণ যখন কে পরাবৈদ্যুতিক মাধ্যমের মধ্যে বস্তুটা আছে তখন ভি ইজ ইকুয়াল টু বড় হাতের ভি। কিউ বাই ছোট হাতের বি কে, তাহলে এটা কে বাই কিউ বাই ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু সি। এই যে এই সিটা এখানে লিখলাম, কিউ বাই ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু সি। তাহলে নতুন যে সিটা হলো, নতুন যে ধারকত্বটা হলো, সেটা আগের তুলনায় কে গুণ হয়ে গেল। তাহলে মাধ্যম যদি আমরা পরিবর্তন করি, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি আমরা বাড়াই, তাহলে পরে বস্তুটির ধারকত্ব আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। এই যে এখানে দেখতে পাচ্ছি যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 1-এর থেকে বেশি হবে যদি অন্য মাধ্যম ইউজ করি, তাহলে সেক্ষেত্রে ধারকত্ব বৃদ্ধি পাবে। এটা আমরা ফিজিক্যালি কি করে বুঝবো? যুক্তি দিয়ে বোঝার জন্য আমরা কি করে বুঝবো সেটা দেখি। এই বস্তুটা আছে, এখানে কিউ পরিমাণ চার্জ দেওয়ার ফলে কি হয়েছে? কিউ পরিমাণ চার্জ দেওয়ার ফলে বিভব হয়েছে ভি, আর ছোট হাতের ভি ধরি, এখানে ছোট হাতের ভি ধরি, প্রথমে ছোট হাতের ভি ধরেছিলাম, আর ধারকত্ব হচ্ছে সি। এখানে যদি একটা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র রাখি এবং এই বস্তুটাকে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের কাছাকাছি আনি, তাহলে এখানে একটা কি পাবো? বিক্ষেপণ পাবো, যেহেতু এর মধ্যে চার্জ আছে। চার্জ থাকার জন্য এখানে একটা বিক্ষেপণ পাবো, এবং এই বিক্ষেপণ থেকে আমরা কি পাবো? এর যে ভোল্টেজ বা বিভব সে সম্বন্ধে ধারণা পাবো। এর আশেপাশের মাধ্যম যদি একটা পরাবৈদ্যুতিক মাধ্যম হয়, এখানে আমরা একটা কাঁচের দণ্ড যদি নিয়ে আসি, তাহলে এটা একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত একটা মাধ্যম এর কাছে আনলাম। এর মধ্যে যেহেতু কিউ আধান আছে, তাহলে কাঁচের যে দণ্ডটা তার কাছাকাছি প্রান্তে কি হবে? এখানে পজিটিভ আধান আছে, এখানে তাহলে কি হয়ে যাবে? নেগেটিভ আধান হয়ে যাবে। আর এই প্রান্তে একটা পজিটিভ আধান তৈরি হবে। আবেশের জন্য আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি আবেশ কী করে হয়, তাহলে সেই একই রকমভাবে আবেশের জন্য এখানে একটা নেগেটিভ আধান তৈরি হবে, আবিষ্ট নেগেটিভ আধান, এখানে আবিষ্ট পজিটিভ আধান তৈরি হবে। এই আবিষ্ট নেগেটিভ আধানটা এখানকার যে কিউ আধান, এখানে তো কিউ আধান প্রথমে ছিল, এর প্রভাবটাই কিছু পরিমাণে কমিয়ে দিবে, তাই তো? আমরা জানি যে এখানে নেগেটিভ আধান থাকলে পরে এখানে মোট যে আধান কিউ আছে এর সঙ্গে এর আধানের প্রকৃতি বিপরীত হওয়ার জন্য এই আধানটার যে প্রভাব তাকে এই মাইনাস আধানটা কী করবে? কমিয়ে দেবে। তাহলে এই আধানটা থাকার জন্য এর প্রভাব কমে গেলে পরে স্বর্ণপত্র দুটি এতখানি বিস্ফারিত অবস্থা থাকবে না, এর বিস্ফারণটা কমে যাবে। অর্থাৎ বুঝতে পারলাম এর এফেক্টিভ চার্জ কিউটা কমে গেছে। এফেক্টিভ চার্জ কিউ কমে যাওয়ার মানে হচ্ছে এখানে আরও কিছু পরিমাণ চার্জ আমি কিন্তু অ্যাড করতে পারবো, এখানে আরও কিছু পরিমাণে চার্জ আমরা অ্যাড করতে পারবো। তাহলে এর ধারণ ক্ষমতা বেড়ে গেল না? আগে কিউ ধারণ করতে পারছিল, এখন আরও কিছুটা আমি চার্জ অ্যাড করতে পারছি, তাহলে ধারণ ক্ষমতা বেড়ে গেল, ধারকত্ব বেড়ে গেল। এই ধারকত্ব কেন বাড়লো? এখানে একটা পরাবৈদ্যুতিক
মাধ্যম ইনসার্ট করেছি বলে এর ধারকত্ব কিন্তু বেড়ে গেল। এখন 3 নম্বর পয়েন্ট হচ্ছে অন্য কোনো পরিবাহীর উপস্থিতি। যদি অন্য কোনো পরিবাহী উপস্থিত থাকে মাধ্যমের মধ্যে, তাহলে তার কি প্রভাব পড়বে সেটা আমরা দেখি। এইখানে প্রথমের মতোই একটা বস্তু আছে এবং বস্তুতে কিউ পরিমাণ চার্জ দেওয়া আছে, তার ফলে ভি বিভব পাওয়া গেল আর এর ধারকত্ব সি হয়েছে। তাহলে এর মধ্যে কিউ আধান কিন্তু দেওয়া আছে। এখানে যদি একটা আমরা তড়িৎবীক্ষণ যন্ত্র নিই, তাহলে এখানে একটা বিস্ফোরণ দেখতে পাবো, তাই না? এইখানে আধানযুক্ত পরিবাহীর জন্য একটা বিস্ফোরণ দেখতে পাবো। এখানে যখনই আমরা অন্য একটা পরিবাহী নিয়ে আসবো, এটা প্রাথমিকভাবে নিস্তড়িত কিন্তু, হ্যাঁ, অন্য একটা পরিবাহী নিয়ে আসবো, তখন এই কিউ আধানটার জন্য কি হবে, এখানে আবেশ হবে। এইটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে এই কাছাকাছি প্রান্তে নেগেটিভ এবং বিপরীত প্রান্তে পজিটিভ আবিষ্ট আধান তৈরি হবে। আগে যেমনভাবে বললাম যে আবিষ্ট নেগেটিভ এবং পজিটিভ আধান থাকার জন্য এবং নেগেটিভ আধান এর কাছাকাছি থাকার জন্য এর প্রভাবটা কিন্তু কমে যাবে। এটা তো পজিটিভ ধরনের আধান আছে, আমরা ধরে নিয়েছি এটা পজিটিভ আছে। নেগেটিভ ধরলেও এখানে পজিটিভ হতো, এখানে নেগেটিভ হতো, তাহলে আবার বিপরীত হয়ে যেত, এখানকার আধানের যে প্রভাব সেটা কমে যেত। বা বলতে পারি আমরা বিভবটা কমে যাচ্ছে। এখানে আধানের প্রভাব কমে যাওয়া মানে বিভব কমে যাওয়া। বিভব ইজ ইকুয়াল টু কিউ বাই আর। আধানের প্রভাব কমে যাওয়া মানে কিউটা কমে যাওয়া, এফেক্টিভনেসটা কমে গেল, এফেক্টিভ চার্জটা কিউ থেকে অন্য একটা কম আধান কিউ প্রাইমে চলে গেল, তাহলে ভিটাও কমে যাবে। আর ভি কমে গেলে আমরা জানি যে সি বেড়ে যায়। আমরা বললাম না যে সি ইজ প্রপোর্শনাল টু 1/ভি। তাহলে বিভব যদি কমে যায় তাহলে অটোমেটিক্যালি সি যে ধারকত্বটা সেটা বেড়ে যাবে। অন্য কোনো পরিবাহীর উপস্থিতিতে ধারকত্ব বেড়ে যায়। এখন আমরা যদি এটাকে গ্রাউন্ড করে দিই, তাহলে এই যে পজিটিভ আধানটা এটা মুক্ত আধান, তাই না? আমরা বলেছিলাম যে দূরবর্তী প্রান্তে যে আবিষ্ট আধান তৈরি হয় সেটা মুক্ত প্রকৃতির হয়। এটাকে যখনই আমরা গ্রাউন্ড করব তখন এই মুক্ত আধানটা পৃথিবীতে চলে যাবে, এটা থাকবে না, এর অস্তিত্ব থাকবে না। তাহলে কে পড়ে থাকবে? মাইনাস আধানটা শুধুমাত্র পড়ে থাকবে এদিকে। এটা বদ্ধ প্রকৃতির আধান হয়। তাহলে এই আধানটার জন্য এফেক্টিভ চার্জটা কিন্তু আরও কমে যাবে, কারণ আগে যখন এটা গ্রাউন্ড করা ছিল না তখন এটা নেগেটিভ ছিল, এটা পজিটিভ ছিল। এই নেগেটিভ আধানের জন্য এখানকার এফেক্টিভ চার্জটা কমে যাচ্ছিল, কিন্তু এই পজিটিভ আধানটা থাকার জন্য এখানে কিন্তু এফেক্টিভ চার্জটা একটু বেড়ে যাচ্ছিল। এটা দূরে থাকার জন্য, এই মাইনাসের থেকে প্লাসটা এর থেকে দূরে থাকার জন্য এর এফেক্টটা বেশি হচ্ছিল, এর এফেক্টটা কম হচ্ছিল। তাহলে এইটা সামগ্রিকভাবে কমে যাচ্ছিল, কিন্তু অতখানি কমতে পারছিল না এই আধানটা থাকার জন্য। এই পজিটিভ আধানটা থাকার জন্য এর জন্য যে কমছিল সেটা কিছুটা হলেও এই আধানটা কম্পেনসেট করছিল। কিন্তু যখনই আমরা এটাকে গ্রাউন্ড করে দেবো তাহলে এই যে পজিটিভ মুক্ত আধানটা ছিল সেটা গ্রাউন্ড হয়ে যাবে, এটা থাকবে না। এর এফেক্টটা তখন কী হয়ে যাবে, এর জন্য যে পজিটিভ এফেক্টটা হচ্ছিল এখানে, এটা যখন বেড়ে যাচ্ছিল এর জন্য, এখন এটা না থাকার জন্য কিন্তু বাড়তে পারবে না। শুধুমাত্র এই নেগেটিভ আধানটার জন্য এর এফেক্টিভনেসটা একটু কমে যাবে। তাহলে যদি কোনো একটা ধারকের কাছাকাছি অন্য কোনো পরিবাহী থাকে তাহলে ধারকের ধারকত্ব বৃদ্ধি পায়। আর যদি ভূসংলগ্ন পরিবাহী থাকে, এটা যেমন এখন ভূসংলগ্ন পরিবাহী, তাহলে এই পজিটিভ চার্জটা কমে যাচ্ছে, চলে যাচ্ছে পৃথিবীর মধ্যে, শুধুমাত্র নেগেটিভ চার্জটা থাকছে, তাহলে এর ধারকত্ব খুব বেড়ে যাবে। তাহলে কোনো ধারকের পাশে যদি ভূসংলগ্ন পরিবাহী থাকে তাহলে তার ধারকত্ব
উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আমরা এবারে পরিবাহী গোলকের ধারকত্ব নির্ণয় করতে শিখব। এখানে একটা পরিবাহী গোলক আছে, যার ব্যাসার্ধ হচ্ছে আর, আর এর আশেপাশের মাধ্যম যেটা আছে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে। তাহলে এর যে ব্যাসার্ধ সেটা কত, আর, আর মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। এর মধ্যে যদি আমরা কিউ পরিমাণ চার্জ দিই তাহলে এর বিভব হবে ভি। তাহলে সি ইজ ইকুয়াল টু কী হবে, সি ধারকত্ব ইজ ইকুয়াল টু আমরা জানি কিউ বাই ভি হবে। এই গোলকের ওপরে যদি আমরা কিউ চার্জ দিই তাহলে পরিবাহী গোলকের ক্ষেত্রে আমরা জানি যে কিউ চার্জ দিলে সেই চার্জটা কি হয়, চার্জটা আমরা ধরে নিতে পারি গোলকের কেন্দ্রে অবস্থান করছে। সেক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু কী হবে, ভি ইজ ইকুয়াল টু হবে, আমরা সিজিএসে যদি করি, এটা আমরা সিজিএসেই করছি, সিজিএস পদ্ধতিতে করছি, তাহলে ভি ইজ ইকুয়াল টু 1/k কিউ বাই আর। এটা আমরা জানি যে আর ব্যাসার্ধের কোনো পরিবাহী গোলকে কিউ আধান দিলে পরে সেই কিউ আধানটা গোলকের কেন্দ্রে অবস্থান করছে আমরা ধরে নিতে পারি। তাহলে এই যে আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠে ভি যেটা হবে, পৃষ্ঠে যে ভিটা হবে সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 1/k কিউ বাই আর। তাহলে এখান থেকে কিউ বাই ভি যদি বের করি তাহলে কী হবে, এখান থেকে আমরা কিউ বাই ভি বের করতে পারবো, কিউ বাই ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু আর। কে ইন্টু আর ইজ ইকুয়াল টু সি, কারণ কিউ বাই ভি ইজ ইকুয়াল টু সি। তাহলে ধারকত্ব কত পেলাম, সিজিএসে ধারকত্ব পরিবাহী গোলকের ক্ষেত্রে সিজিএসে ধারকত্ব সি ইজ ইকুয়াল টু কে ইন্টু আর। তাহলে কী পেলাম, পরিবাহী গোলকের ক্ষেত্রে ধারকত্ব হয় কে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক আর গোলকের ব্যাসার্ধের গুণফল। বায়ু মাধ্যমে কী হবে, বায়ু মাধ্যমে কে এর ভ্যালু 1 হবে। তাহলে বায়ু মাধ্যমে কোনো পরিবাহী গোলকের ধারকত্ব গোলকের ব্যাসার্ধের সঙ্গে সমান হয়। কে 1 হয়ে যাবে না, বাতাসে কে 1 হয়ে যাবে, তাহলে সি ইজ ইকুয়াল টু আর হবে। তাহলে সিজিএসে কোনো পরিবাহী গোলকের ধারকত্ব ওর ব্যাসার্ধের সঙ্গে সমান হয়। কিন্তু যদি বাতাস না থেকে ওখানে অন্য কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হয়, তাহলে ধারকত্ব সি ইজ ইকুয়াল টু কে ইন্টু আর। এটা সিজিএসে। আমরা জানি যে সিজিএস থেকে এসআই করতে গেলে কে এর জায়গায় কী বসাতে হয়। আচ্ছা, এসআইতে আমরা বের করি, এসআইতে ভি ইজ ইকুয়াল টু কী হবে, এসআইতে ভি ইজ ইকুয়াল টু হবে 1/4 কাপ্পা এপসিলন নট কিউ বাই আর এসআইতে। তাহলে সেক্ষেত্রে কিউ বাই ভি কত হবে, আমাদের তো কিউ বাই ভিটাই দরকার, কিউ বাই ভি সি, যেটা সি সেটা হচ্ছে কিউ বাই ভি। এখান থেকে কিউ বাই ভি বের করলে আমরা পাচ্ছি এই পার্টটা ওপর দিকে চলে যাবে এদিকে, আর ভিটা নিচের দিকে চলে আসবে, 4 কাপ্পা এপসিলন নট ইন্টু আর। আমরা এমনিতেও জানি যে সিজিএস থেকে এসআইতে আসতে গেলে কে এর জায়গায় 4 কাপ্পা এপসিলন নট বসাতে হয় বা 4 এপসিলন বসাতে হয়, এটা আমরা জানি। সুতরাং সেই রিপ্লেসমেন্টটা করলেই আমরা কিন্তু ভ্যালুটা পেয়ে যাব। আমরা তাহলে বুঝতে পারলাম যে কোনো একটা পরিবাহী গোলকের ক্ষেত্রে ধারকত্ব ব্যাসার্ধের সমানুপাতিক হয়। কারণ কে কনস্ট্যান্ট, 4 কাপ্পা এপসিলন নট কনস্ট্যান্ট, তাহলে সি ইজ প্রপোর্শনাল টু আর হবে।
আর এই সূত্রগুলো মনে রাখতে হবে। সিজিএসে সি ইজ ইকাল টু পরিবাহী গোলকের ক্ষেত্রে কে আর হয়, আর এসআইতে পরিবাহী গোলকের ক্ষেত্রে সি ইজ ইকাল টু 4 পাই কাপ্পা এপসিলন নট আর হয়। আমরা একটা প্রবলেম করব। প্রবলেমটা হচ্ছে শূন্যস্থানে কোনো গোলকের ধারকত্ব 1 ফ্যারাড, তাহলে ওই গোলকটার ব্যাসার্ধ কত হবে। আমরা ব্যাসার্ধের সঙ্গে ধারকত্বের যে সম্পর্কটা পড়লাম এটা এসআইতে আছে, তাহলে এসআইতে যে সম্পর্কটা পেলাম সেটা হচ্ছে 4 পাই কাপ্পা এপসিলন নট ইন্টু আর। শূন্য স্থানে কাপ্পার ভ্যালু 1 হবে, সুতরাং শূন্য স্থানে যেটা হবে সেটা হচ্ছে 4 পাই এপসিলন নট আর। তাহলে আমাদেরকে আর বের করতে হবে। এখান থেকে আর ইজিক্যাল টু কী পাচ্ছি, আর ইজিক্যাল টু পাচ্ছি সি বাই 4 পাই এপসিলন নট। আমরা জানি 1/4 পাই এপসিলন নটের ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹। তাহলে এখানে লিখলাম 9 ইন্টু 10⁹, কারণ 1/4 পাই এপসিলন নটের ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু সি। সি এর ভ্যালু কত দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে 1 ফ্যারাড। এসআইতে একক ফ্যারাডই হয়, সুতরাং এটাকে চেঞ্জ করতে হবে না আমরা জানি। আর এসআইতে আর এর একক কী হয়, মিটার। মিটার আর মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ এসআইতে মিটার এককে হয় আমরা জানি। সুতরাং ওই যে গোলকটার ব্যাসার্ধ হলো, গোলকের ব্যাসার্ধ 9 ইন্টু 10⁶ কিলোমিটার। 10⁻³ মিটার ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার। তাহলে 9 ইন্টু 10⁶ কিলোমিটার বা 9 ইন্টু 10⁹ মিটার, যে কোনো একটা লিখতে পারি। তাহলে কী করে বের করতে হয় বুঝতে পারলাম তো। একটি গোলাকার তরলবিন্দুর ব্যাস 2 মিলিমিটার এবং আধান হচ্ছে 5 ইন্টু 10⁻⁻6 ইএসইউ। এর পৃষ্ঠে বিভব কত হবে। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে এরকম 8টি তরল বিন্দু মিলে বড় বিন্দু গঠন করলে বড় তরল বিন্দুর পৃষ্ঠে বিভব কত হবে। তরল বিন্দুর ব্যাস বলা আছে ছোট হাতের ডি ইজ ইকুয়াল টু 2 মিলিমিটার। ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে আর ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার, মানে 0.1 সেন্টিমিটার। আমরা জানি সিজিএসে বাতাসের মধ্যে ধারকত্ব ব্যাসার্ধের সমান হয়, তাহলে 0.1 ইএসইউ ধারকত্ব। বিভব কত হবে, বিভব ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। কিউ আছে 5 ইন্টু 10⁻⁻6 ইএসইউ বাই সি ইজ ইকুয়াল টু 0.1 ইএসইউ। তাহলে ভি ইজ ইকুয়াল টু 5 ইন্টু 10⁻⁻6 বাই 0.1 ইএসইউ ভোল্ট। এটা হবে বিভব। তাহলে অ্যান্সার হচ্ছে 5 ইন্টু 10⁻⁻5 ইএসইউ ভোল্ট। আটটি তরল বিন্দু মিলে বড় বিন্দু গঠন করলে পরে তার ব্যাসার্ধ যদি বড় হাতের আর হয়, তাহলে 8খানা তরল বিন্দুর মোট আয়তন কত হবে, মোট আয়তন হবে 4/3 পাই আর কিউব, কারণ বড় বিন্দুর ব্যাসার্ধ আর, তাহলে আয়তন হলো এটা। আর প্রত্যেকটি ছোট তরল বিন্দুর আয়তন কত হবে, প্রত্যেকটি ছোট তরল বিন্দুর আয়তন হবে 4/3 পাই ছোট আর কিউব, কারণ ছোট বিন্দুর ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর। আর 8খানা বিন্দু মিলে বড় বিন্দু গঠন করেছে, 8খানা ছোট বিন্দুর যে আয়তন হবে বড় বিন্দুর আয়তন তাই হবে। তাহলে এই দুটো সমান হবে। 4/3 পাই বড় হাতের আর কিউব ইজ ইকুয়াল টু 8 ইন্টু 4/3 পাই ছোট হাতের আর কিউব। 4/3 পাই কেটে যাচ্ছে দুদিক থেকে, তাহলে বড় হাতের আর কিউব
ইজ ইকুয়াল টু 8 ইন্টু ছোটো হাতের আর কিউব। এখান থেকে বড় হাতের আর ইজ ইকুয়াল টু কী পাবো, 8 পাওয়ার 1/3 আর ছোটো হাতের আর, 8 পাওয়ার 1/3 মানে 2 আর ইজ ইকুয়াল টু আমরা জানি 0.1 সেন্টিমিটার। বড় হাতের আর ইজ ইকুয়াল টু পেলাম আমরা 0.2 সেন্টিমিটার। বড় গোলকটির ধারকত্ব সি প্রাইম যদি ধরি, তাহলে সি প্রাইম ইজ ইকুয়াল টু কী হবে, সিজিএস হবে 0.2 ইএসইউ ফ্যারাড বা ইএসইউ ধারকত্ব। বড় গোলকটির চার্জ হচ্ছে 8 ইন্টু 5 ইন্টু 10⁻⁶ ইএসইউ। প্রত্যেকটিতে আধান আছে 5 ইন্টু 10⁻⁶, তাহলে 8খানাতে 8 দ্বিগুণ করে দেব। এখানে বিভব হবে মোট আধান 8 গুণ 5 গুণ 10⁻⁶ বাই সি প্রাইম ইজ ইকুয়াল টু 0.2, এটা আসবে ইএসইউ ভোল্ট। 0.2 এর পয়েন্ট কেটে গেলে উপর দিকে একটা 10 গুণ হয়ে যাবে, 2 এর সঙ্গে 4, 4 5 20 ইন্টু 10 ইন্টু 10⁻⁶ ভোল্ট ইএসইউ ভোল্ট। তাহলে 2 ইন্টু 10⁻⁴ ইএসইউ ভোল্ট অ্যান্সার।